বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় চালক তাজুল গ্রেফতার। বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তাল চুয়েট ক্যাম্পাস। মিয়ানমার থেকে দেশে ফিরল ১৭৩ বাংলাদেশি। একই জাহাজে কাল ফেরত যাবে পালিয়ে আসা ২৮৫ বিজিবি সদস্য। তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। হিটস্ট্রোকে রাজবাড়ীতে এক শিক্ষকের মৃত্যু। বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য প্রার্থনা। এবং সাতক্ষীরায় তীব্র তাপদাহে ঝরে পড়ছে আমের গুটি। কিছুতেই মিলছে না প্রতিকার। লোকসানের শঙ্কায় বাগানীরা। স্বাগত সমগ্র বাংলাদেশের সাথে আছি তসনিম জান্নাত অর্থী। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে পুরো খবর। বাসচাপায় চুয়েটের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় অভিযুক্ত চালক তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে দ্বিতীয় দিনের মতো রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সকাল ৯টা থেকে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে চালক ও সহকারীর শাস্তির দাবি জানায় তারা। ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা। অবরোধের কারণে কাপ্তাই সড়কে যানবাহন আটকে পড়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সোমবার বিকেলে শাহ আমানত পরিবহনের বাসের ধাক্কায় মারা যান চুয়েট শিক্ষার্থী শান্ত সাহা ও তৌফিক হাসান। এই ঘটনায় থানায় মামলা করা হয়েছে। তারা মাত্র 7 লক্ষ টাকা আর কি ক্ষতিপূরণ হিসেবে দিতে যাচ্ছে। তো এখন স্টুডেন্টদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে একটা ইঞ্জিনিয়ারের মূল্য কি মাত্র 7 লক্ষ টাকা কিনা। তো এই দাবিতে আর কি তারা এখনো ওই জিনিসটা মেনে নিতে পারছে না। আমাদের দাবির মধ্যে একটা দাবি আছে যে এই জায়গা থেকে আমরা যাতে সব এভিটেবলস বা শাহ আমানত একেবারে হটিয়ে দেওয়া হয়। মিয়ানমারের কারাগারে বিভিন্ন অভিযোগে আটক ১৭৩ বাংলাদেশি দেশে পৌঁছেছেন। দুপুর ১টার দিকে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজে ফেরেন তারা। একই জাহাজে কাল ফেরত পাঠানো হবে বাংলাদেশে পালিয়ে আসা ২৮৫ বিজিপি সদস্যকে। মঙ্গলবার রাখাইন রাজ্যের সিত্তে বন্দর থেকে বাংলাদেশি নাগরিকদের নিয়ে যাত্রা করে মিয়ানমার নৌবাহিনী জাহাজ চিনডুইন। দুপুরে কক্সবাজারের নুনিয়ারছড়া বিআইডব্লিউটি এর ঘাটে পৌঁছায় জাহাজটি। ফিরে আসা বাংলাদেশিদের মধ্যে ১২৯ জন কক্সবাজারের, ৩০ জন বান্দরবানের, ৭ জন রাঙামাটির এবং খাগড়াছড়ি, নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, নরসিংদী ও নীলফামারীর রয়েছেন একজন করে, জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ১৭৩ জনের মধ্যে ১৪৪ জন বাংলাদেশি দণ্ডপ্রাপ্ত হয়ে বিভিন্ন কারাগারে বন্দী ছিলেন। বাকি ২৯ জনের সাজার মেয়াদ শেষ না হলেও বিশেষ ক্ষমতার আওতায় ফেরত পাঠিয়েছে মিয়ানমার। ফিরে আসারা জানান, সাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হয়েছিলেন তারা। সাগর থেকে মাছ ধরার জন্য গেছি। মাছ ধরার পরে আমরা চলে আসতেছি। চলে আসার জন্য মায়ানমার সরকার থেকে আমাদের জোর করে নিয়ে গেছে। 5 বছর জেল মাইরা দিয়েছে। আমরা সেখানে 14 মাস আসছিলাম। 14 মাস পরে বাংলাদেশ আসতেছি। এ বিষয়ে আলোচনাতে কক্সবাজার থেকে আমাদের সাথে আছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, আমরা যেমনটি দেখেছি আজকে দুপুর 1:45টার দিকে ১৭৩ জন বাংলাদেশি ফিরে এসেছেন এবং তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং একই জাহাজে ২৮৫ বিজিবিকে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। সেই প্রস্তুতি আসলে কেমন দেখছেন? আজকে সকাল থেকে যে মিয়ানমার থেকে ১৭৩ জন ফেরত আসবেন তাদের জন্য অপেক্ষায় ছিলেন স্বজনেরা। শত শত মানুষ কক্সবাজারের বিআইডব্লিউটি এর ঘাটে অপেক্ষমান ছিলেন। যদিও বা সকাল 10:30টার দিকে সেই বাংলাদেশি যারা মিয়ানমারে বন্দী ছিলেন তাদের বহনকারী জাহাজটি আসার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে সেই জাহাজটি নোঙ্গর করতে সময় লেগেছে 15 মিনিটে। তো এরপরেই আসলে তাদেরকে এখানে যাচাই বাছাই করা হয়েছে। করার পরেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা যারা এখানে এসেছেন তাদের দেখেছি তারা বেশিরভাগই অসুস্থ। তাদের চিকিৎসার ব্যাপারে কোনো ধরনের তদারকি আমরা দেখিনি। তবে তারা বলছেন তারা যেহেতু বেশ গতকালকে তারা মিয়ানমার থেকে রওনা হয়েছেন মিয়ানমার একটি জাহাজে করে, সেই জাহাজটি গভীর সমুদ্রে নোঙ্গর করেছে। সেই জাহাজ থেকে আবার বাংলাদেশি একটি বেসরকারি মালিকানাধীন জাহাজে করে তাদেরকে কক্সবাজারের বিআইডব্লিউটি ঘাটে আনা হয়েছে।
তো এই যে 173 জনের মধ্যে আমরা জানি 129 জন হচ্ছে কক্সবাজার, আর বাকিরা কক্সবাজার বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তার মধ্যে 3 জন নারী রয়েছেন। তো এই যে জাহাজে করে এখানে তারা আজকে এসছেন, একই জাহাজে করে আগামীকালকে যে 285 জন মিয়ানমারে, এখন আপনারা জানেন সেখানে সংঘাত চলছে, দাঙ্গা চলছে। সেই দাঙ্গার কারণে মিয়ানমার থেকে যারা পালিয়ে এসছে, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী এবং মিয়ানমার সেনাবাহিনীর যে 285 জন, তাদেরকে আগামীকালকে ফেরত পাঠানো হবে। এবং সেই লক্ষ্যে মিয়ানমারের যে রাষ্ট্রদূত সহ 8 সদস্যের একটি প্রতিনিধি দল আজকে সকাল 10টায় কক্সবাজারে এসছেন। তাদের অভ্যর্থনা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, এবং তারা আজকে এখানে থাকবেন। আগামীকালকে তাদেরকে পদ থেকে যাচাই বাছাই করা হবে। এখানে ইমিগ্রেশনের যে প্রক্রিয়া সেটি শেষ করার পরেই মিয়ানমারের যে 285 জন তাদেরকে ফেরত পাঠানো সম্ভব হবে বলে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে আজকে সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আছেন তিনি আমাদেরকে সেই তথ্যটি জানিয়েছেন। তৌফিকুল ইসলাম আমাদেরকে জানাচ্ছিলেন কক্সবাজার থেকে। উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে কমিশন সবই করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান। সকালে চট্টগ্রামে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। তিনি জানান, যেখানে কোনো অনিয়ম হবে সেখানে মাঠ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনে যাতে সংসদ সদস্যরা হস্তক্ষেপ না করেন সে ব্যাপারে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি। আসন্ন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশাবাদ জানান নির্বাচন কমিশনার আনিসুর রহমান। অধিকাংশই জায়গাতেই 55টা উপজেলায় হবে। একটাকে আমরা তৃতীয় পর্যায় থেকে সারা দেশে অল্প কয়েকজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। আমাদের কাছে কেন্দ্রের দায়িত্ব পুরোটাই হচ্ছে প্রিজাইডিং অফিসারের। তিনি সিদ্ধান্ত যা নেওয়ার নিতে পারবেন। ওখানে ইচ্ছা করলে ওনার যদি নিয়ন্ত্রণ বহির্ভূত হয় উনি ভোট গ্রহণ বন্ধ করে দিবেন। রাজবাড়ীর গোয়ালন্দে হিট স্ট্রোকে অবসরপ্রাপ্ত শিক্ষক নূর ইসলামের মৃত্যু হয়েছে। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের স্বজনেরা জানান, তীব্র দাবদাহে হঠাৎ অসুস্থ হয়ে নিজ বাড়ির উঠানে পড়ে যান তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা 11টার দিকে তার মৃত্যু হয়। হিট স্ট্রোকের কারণে ওই শিক্ষকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। আমরা যেটা হিস্ট্রি নিয়েছিলাম, যেটা হচ্ছে অনেকক্ষণ এক্সপোজার হিটে কাজ করেছে সূর্যে। তো আপাতত এইটাই এখন, এই জন্য আমার চিকিৎসক এটা মনে করছেন যে এটা হিট স্ট্রোকের কারণে ওনার ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস ডেভেলপ করার জন্য ওনার নিতে হচ্ছে। সারা দেশে তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে। দুপুর 12টায় রাজধানীর তাপমাত্রা ছিল 37.5 ডিগ্রি সেলসিয়াস, যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সারা দেশে বৃহস্পতিবার পর্যন্ত হিট অ্যালার্ট জারি হয়েছে। এ সময় কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হলেও তাপমাত্রা কমছে না। গত এক সপ্তাহ ধরে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। রাজশাহী, পাবনা, খুলনা সহ 6 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। সিলেট ও চট্টগ্রাম বাদে দেশের বাকি জেলাগুলো মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের কবলে। কাজের প্রয়োজনে বাইরে বেরিয়ে ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থায় রাজধানীবাসী। অতিরিক্ত গরম যাচ্ছে আজ কয়টা দিনে, খুবই সমস্যার মধ্যে আছে চিন্তায় যে আমরা দেশে চলে যাব না কি, এবার থাকলে তো মারা গেলে বউ সালবার পরে থাকবে, কি করবো আমরা, ঠিক আছে, চিন্তার মধ্যে আছে। গরম পড়ছে আজকে 10 দিন ধরে একটু গরম লাগে বেশি। তীব্র গরম থেকে সহসাই মুক্তি মিলছে না, জানিয়েছে আবহাওয়া অফিস। গোটা এপ্রিল জুড়েই চলবে তাপপ্রবাহ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় তাপমাত্রার চেয়েও গরম অনুভূত হবে কয়েক ডিগ্রি বেশি। ময়েশ্চারের উপস্থিতিটা বেশি থাকলে লোকজনের কাছে গরম অনুভূত বেশি হয়, আবার ময়েশ্চারের পরিমাণটা কমে আসলে লোকজনের কাছে অনুভূতটা কম হয় গরমটা। এটা ডিপেন্ড করে যে ওই সময়ে যে বাতাসে যে আর্দ্রতা আছে, আর্দ্রতার পরিমাণটা কীরকম। আবহাওয়া অফিস বলছে, দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী হতে পারে, তবে এতে সার্বিক তাপপ্রবাহ ও গরমের প্রকোপ কমবে না।
বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলে সাময়িকভাবে হয়তো বা কিছুটা টেম্পারেচার কমে যাবে, কিন্তু দেখা যাবে যে কিছুক্ষণ পরে বা কয়েক ঘন্টা পরে দেখা যাবে যে আবার পূর্বের অবস্থায় ফেরত আসবে। আপনার বর্তমান যে সিচুয়েশান আছে এই সিচুয়েশানটা কাটার জন্য দরকার ব্যাপক বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টিপাত, তো সেটার সম্ভাবনা এই মুহূর্তে আপাতত দেখা যাচ্ছে না। শনিবার পর্যন্ত দেশের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরের কিছু জেলায় সামান্য বৃষ্টি হতে পারে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেট ছাড়া সব বিভাগের ওপর দিয়ে বইছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। এর মাঝে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে 6 জেলার ওপর দিয়ে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় পাবনায় 41.2 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া খুলনা এবং যশোরে 40.4 ডিগ্রি, রাজশাহী ও পটুয়াখালীতে 40.2 ডিগ্রি এবং বাগেরহাটে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। 15টি জেলায় তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসের ওপরে। দেশজুড়ে তাপপ্রবাহের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। ক্ষতির মুখে পড়েছে ফল ও ফসল। হাসপাতালে বেড়েছে গরমজনিত রোগীর সংখ্যা। তীব্র গরম থেকে বাঁচতে বৃষ্টির আশায় দেশের বিভিন্ন স্থানে বিশেষ প্রার্থনা করা হয়েছে। খোলা আকাশের নিচে নামাজ শেষে সৃষ্টিকর্তার কাছে বৈরী আবহাওয়া থেকে মুক্তির জন্য দোয়া করেন মুসল্লিরা। পাবনার টার্মিনাল এলাকার দারুল আমান ট্রাস্ট ক্যাম্পাসে সকালে নামাজ আদায় এবং দোয়া করেন শহরবাসী। ঝিনাইদহ শহরের ওয়াজির আলী স্কুল মাঠে খোলা আকাশের নিচে নামাজে অংশ নেন কয়েকশো মুসল্লি। এছাড়া ফেনী, ঝালকাঠি, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, পিরোজপুরের মঠবাড়িয়া ও ইন্দুরকানী উপজেলা এবং ঢাকার ধামরায়ে বৃষ্টির জন্য নামাজ শেষে দোয়া করা হয়। এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রার্থনা করেন স্থানীয়রা। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে খুলনা এবং রাজবাড়ী থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই খুলনা থেকে আমাদের সাথে আছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, তীব্র দাবদাহে কিন্তু অতিষ্ঠ পুরো দেশ। পটুয়াখালী বা খুলনার আসলে তাপমাত্রা কিরকম দেখছেন এবং সেখানকার জনদুর্ভোগ নিয়ে জানাবেন। হাসপাতালগুলোতে রোগীর চাপ কেমন? হ্যাঁ, এই সপ্তাহের শুরু থেকে খুলনার যে তাপমাত্রা সেটি পারদের 40-এর নিচে নামতেছে না। শনিবারের যে তাপমাত্রা ছিল 41.2 ডিগ্রি সেলসিয়াস, সপ্তাহের শেষের দিকে এসে আজকে বুধবারে এসে সেই তাপমাত্রা এখন রয়েছে 40.02 ডিগ্রি সেলসিয়াস। আর এই যে তীব্র গরম, এই তীব্র গরমে আসলে যারা জীবন এবং জীবিকার তাগিদে যে মানুষদেরকে বাইরে বেরোতে হচ্ছে তাদেরকে আসলে খুব বেশি বিপাকে পড়তে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে দুপুরের দিকে সাধারণ সময়ে খুলনার এই যে কেডি এভিনিউতে যে পরিমাণ পরিবহন চলাচল করে সেই পরিমাণ পরিবহন এখন আর চলাফেরা করছে না। আমরা দেখছি যে মানুষের যাতায়াত কমে গেছে, একেবারে খুব প্রয়োজন ছাড়া এবং জীবন জীবিকার তাগিদ ছাড়া মানুষ বাইরে বের হতে চাচ্ছে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে যেখানেই একটু ছায়া পাওয়া যাচ্ছে সেখানে আসলে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, রিক্সার চালক থেকে শুরু করে অন্যান্য চালকরা রয়েছেন, তারা সেখানে একটু জিরিয়ে নিচ্ছেন এবং তারপর তারা কাজ করছেন। এবং আমরা যখন তাদের সঙ্গে কথা বলেছি তারাও বলছেন যে গরমের যে তীব্রতা, সেই তীব্রতার কারণে আসলে খুব বেশি এখানে তারা কাজ করতে পারছে না এবং যার কারণে তাদেরকে প্রায় একটু থেমে থেমে তাদেরকে কাজ করতে হচ্ছে। এবং নগরীর যে ডাবের দোকান এবং শরবতের যে দোকানগুলো আমরা দেখতে পাচ্ছি যে সেই দোকানগুলো তো প্রচুর পরিমাণে সাধারণ মানুষের ভিড় হচ্ছে। যদিও সেগুলোর স্বাস্থ্যগত দিক নিয়ে অনেক সংশয়ের কথা রয়েছে, তারপরেও মানুষ দেখছি যে এই গরমের মধ্যে একটু স্বস্তির আশ্বাসে তারা এই পথের এই শরবত তারা খাচ্ছেন। এইগুলো যেমন চলছে, পাশাপাশি কিন্তু আপনার গরমের কারণে শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যার চাপও হাসপাতালগুলোতে বাড়ছে। হাসপাতালগুলোতে এখন ধারণ ক্ষমতার থেকে অতিরিক্ত পরিমাণ রোগী রয়েছে এবং সিভিল সার্জনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই তাপদাহের কারণে আসলে যে রোগীরা আসছেন তাদের চিকিৎসার ব্যাপারে আসলে এখন তারা খুব বেশি জোর দিচ্ছেন এবং সেই ক্ষেত্রে যারা কম গুরুত্বপূর্ণ রোগীরা রয়েছেন, অন্য বিভিন্ন রোগে আক্রান্ত, তাদেরকে আসলে এখন চিকিৎসা বন্ধ করে দিয়ে তারা এখন এই তাপদাহের কারণে যে পরিমাণ রোগী আসছে সেই সকল রোগীদের চিকিৎসা দেওয়ার চেষ্টা চলছে। এবং সব থেকে বেশি বিপাকে রয়েছে হচ্ছে শিশুরা, কারণ শিশুদের হাসপাতালগুলোতে এবং খুলনা মেডিকেল কলেজ এবং খুলনা সদর হাসপাতালে যে শিশু ইউনিটগুলো রয়েছে
আমরা দেখতে পেয়েছি যে সেই জায়গাগুলোতে আসলে এখন প্রচুর শিশুরা তাদের সিট দেওয়া সম্ভব হচ্ছে না। অনেক শিশুদেরকে মেঝে রেখেও ট্রিটমেন্ট দিতে হচ্ছে। শিশু হাসপাতাল সিট দিতে না পেরে অন্য হাসপাতালে তারা এই রোগীদেরকে তারা সরিয়ে দিচ্ছেন, এমন কথাও চিকিৎসকদের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং চিকিৎসকরা বারবারই বলছেন যাতে মানুষ স্বাভাবিক এই তাপদাহের মধ্যে যাতে অতিরিক্ত যখন গরম থাকে তখন যেন মানুষ বাইরে বের হতে না পারে এবং তারা যেন একটি ছায়াশীতল জায়গায়। অভিজিৎ, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা একটু রাজবাড়ির খবর জানবো। সহকর্মী শামীম রেজা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শামীম, আমরা খুলনার খবর জানছিলাম। এই তীব্র গরমে জনজীবনে আসলে কতটা প্রভাব পড়ছে রাজবাড়িতে, সেটা নিয়ে একটু জানাবেন আপনি। দেখুন, তীব্র গরমে কিন্তু রাজবাড়িতেও জনজীবন কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছে, কেননা গত কয়েকদিন ধরেই কিন্তু রাজবাড়িতে প্রচন্ড আকারে তাপদাহ চলছে, যে কারণে যারা শ্রমজীবী মানুষ রয়েছে, শ্রমজীবী মানুষ কিন্তু বেশি আকারে দুর্ভোগের মধ্যে পড়েছে। বিশেষ করে ভ্যান চালক, রিক্সা চালক বা দিনমজুর যারা রয়েছে তারা কিন্তু ঘরের বাইরে একেবারেই বের হতে পারছেন না। সেই সাথে সাধারণ মানুষ যারা রয়েছে তারাও কিন্তু প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারছেন না। এবং এই তীব্র গরম থেকে বাঁচার জন্য আমরা দেখতে পেয়েছি যে সাধারণ মানুষ একটু প্রশান্তির আশায় যেখানে ছায়া রয়েছে, অর্থাৎ যে গাছের নিচে বা বিভিন্ন ভবনের নিচে কিন্তু তারা বসে একটু বিশ্রাম নিচ্ছে বা হাতে মুখে কিন্তু পানি ছিটাচ্ছে, সেটাও কিন্তু আমরা দেখেছি। আর একটা বিষয় বলে রাখি যে আজ কিন্তু রাজবাড়ির গোয়ালন্দ উপজেলাতে এই তীব্র গরমে হিট স্ট্রোক করে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক মারা গিয়েছেন। আমরা নিহতর পরিবার থেকে যেটা জানতে পেরেছি, সকাল 10টার দিকে কিন্তু তিনি হঠাৎ করেই বাড়িতে কিন্তু অসুস্থ হয়ে পড়েন। এরপর পরিবারের লোকজন তাকে কিন্তু গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমরা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। তিনি যেটা বলছেন যে রোগীটা সকালে তাদের হাসপাতালে এসেছিলেন, সে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন এবং প্রচন্ড গরমের কারণেই কিন্তু সে মারা গিয়েছে বলে জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে আসলে গরমে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে রয়েছে। জি, আমাদের সহকর্মীরা খুলনা এবং রাজবাড়ী থেকে জানাচ্ছিলেন আবহাওয়া পরিস্থিতি নিয়ে। আবহাওয়ার বিরূপ আচরণে উৎপাদন কম হওয়ার শঙ্কা নিয়ে বাগান পরিচর্যায় ব্যস্ত সাতক্ষীরার আম বাগানীরা। অন্য এলাকার তুলনায় এবারও একটু আগেই বাজারে আসবে এই এলাকার আম। শেষ মুহূর্তে আমের গুণমান ঠিক রাখতে এই ব্যস্ততা তাদের। আমের গুণগত মান নিশ্চিতে ব্যস্ত সময় কাটছে সাতক্ষীরার আম চাষিদের। বৈরী আবহাওয়ায় এবার রোগবালাইয়ের প্রকোপ বেশি, তাই বাগান রক্ষায় এই ব্যস্ততা তাদের। আমরা এই 2-3 রকম ওষুধ মিলে স্প্রে করতেছি, যাতে করে প্রত্যেকটা আমে স্প্রে দিতে পারি এবং পোকা যেন না লাগে। এখন পোকাটা লাগার সময়, এই আমগুলো ভালো থাকবে, এখানটাতে 1 মাস একটা লং টাইম পাবে। এই লং টাইমের জন্য এখন স্প্রেটা শেষ, স্প্রে দিতে হচ্ছে। মৌসুমের শুরুতে ঝরে পড়ে মুকুল, আর তীব্র গরমেও ক্ষতি হয় বাগানের, যে কারণে ফলন কমের আশঙ্কা করছেন বাগানীরা। অল্প অল্প বয়েল হয়েছিল, কিন্তু সে বয়েলই আম দাঁড়ায়নি। ছোট ছোট গুটি, অত্যন্ত তাপ, এই কারণে যে কটা গুটি হয়েছিল সব পড়ে যাচ্ছে। গরমের তাপে অনেক আম নষ্ট হয়ে গেছে। আর গত বছর আমের সিজন খুব ভালো ছিল। শেষ মুহূর্তে তীব্র তাপদাহে ঝরে পড়ছে আমের গুটি, কোনো কিছুতেই মিলছে না প্রতিকার। আম রক্ষায় বাগানীদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি কর্মকর্তারা। 5 থেকে 7 দিন পর পর গাছে পানি দিবে, রাত 10টার পরে। মাটির তাপমাত্রা যখন চলে যাবে এই সময় সেচ দিলে পারে সারা রাতে আমের বোটাগুলাতে সুন্দরভাবে পানি গিয়ে সতেজ থাকবে। সাতক্ষীরায় এবছর 4000 হেক্টর বাগান থেকে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 46,000 মেট্রিক টন, যা পূরণ হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কক্সবাজারের রুখিয়া ক্যাম্পে এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতরাতে কুতুপালং ক্যাম্পে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় নিহত সৈয়দুল আমিন ওই ক্যাম্পের মাঝির দায়িত্ব পালন করতেন। রাতে ক্যাম্পের ডি ব্লকের মসজিদের সামনে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। দোষীদের আটকে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী।
সরকারের আন্তরিকতা এবং কূটনৈতিক তৎপরতায় সহজে এবং কম সময়ে এমভি আবদুল্লাহ জাহাজটি মুক্ত হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহাইল। দুপুরে ১৩৭তম বন্দর দিবস উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড সহ সংশ্লিষ্টদের সহযোগিতায় চট্টগ্রাম বন্দর জলসীমা নিরাপদ রাখার চেষ্টা করা হচ্ছে। বন্দরকে নিরাপদ উল্লেখ করে এম সোহাইল বলেন, এর ফলে বন্দর কেন্দ্রিক বিদেশি বিনিয়োগ বাড়ছে। এছাড়া বে টার্মিনাল ও গভীর সমুদ্র বন্দর চালু হলে বিদ্যমান বন্দর জেটিতে লাইটার জাহাজ এবং প্যাসেঞ্জার শিপ ফিরতে পারবে বলেও জানান তিনি। ইউরোপিয়ান ইউনিয়ন, ইন্ডিয়ান, ভারতের নৌবাহিনী, বিভিন্ন নৌবাহিনীগুলো, ইভেন সোমালিয়া পুলিশও কিন্তু, সরকারও কিন্তু এগিয়ে আসছে। এই যে একটা কূটনৈতিক যে একটা রিলেশন রাখা এবং সেটাকে প্রয়োজনের ক্ষেত্রে সেটাকে মুভমেন্ট করিয়ে সুফলটা উঠে আনা, এটা কিন্তু বাংলাদেশের দৃষ্টি স্থাপন করেছে এবং এটাকে অবশ্যই আমাদের যে দেশে জাহাজ চলাচল সেটার জন্য অত্যন্ত পজিটিভ একটা সংকেত। কিন্তু ফরিদপুরে কুমার নদের ওপর স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। দুপুরে শরীয়তুল্লাহ বাজারে কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয়রা জানান, ৮০-এর দশকে বন্যা ও নদী ভাঙনের ফলে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হলে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে সেখানে একটি বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। এরপরে আর ব্রিজটি পুনরায় নির্মাণ করা হয়নি। যোগাযোগের সুবিধায় বেইলি ব্রিজটি অপসারণ করে স্থায়ী ব্রিজ নির্মাণে সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা। মানুষ সৃষ্ট কারণে ঝিনাইদহ জেলার ওপর দিয়ে প্রবাহিত ১২টি নদ নদী মরে গেছে। অনেক বছর আগেই নাব্যতা হারিয়েছে, এখন নদীর বুকে ধান চাষ হচ্ছে। ঘটেছে পরিবেশ বিপর্যয়, নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। মরে যাওয়া নদী তীরবর্তী মানুষের দাবি খননের মাধ্যমে নদীগুলো পুনর্জীবিত করার। ঝিনাইদহ জেলার উপর দিয়ে প্রবাহিত কালীগঙ্গা, ডাকুয়া, নবগঙ্গা, চিত্রা, ভৈরব, ফটকি নদী একসময় প্রবাহমান ছিল। কোনো কোনো নদীতে বড় বড় লঞ্চ ও মহাজনী নৌকা চলত। তখন নৌপথে স্বল্প ব্যয়ে পণ্য পরিবহন করা হতো। নদীগুলোর উৎস মুখে বাঁধ দিয়ে বন্ধ করায় নদীগুলোর মৃত্যু হয়েছে। পানির উৎস বন্ধ হয়ে গেছে। তারপর নদী দখল শুরু হয়। এরপর নদীগুলোর বুকে শুরু হয় চাষাবাদ। লঞ্চ চলা দেখেছি, বড় বড় লোক চলা দেখেছি। এখন নদী একদম শুকিয়ে গেছে। কালী নদীর পাশে বাড়ি এবং এখন নদী মরিয়ে খাল হয়ে গেছে। ওই অন্য ব্যবসা বাণিজ্য করে সবাই চলি খাই। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে নদীগুলো খনন করে পানির প্রবাহ ঠিক রাখার দাবি জেলাবাসীর। প্রায় ১২-১৪টি নদী প্রবাহিত হয়ে গেছে। এগুলি এখন সব সচল নেই, অধিকাংশ মৃতপ্রায় বলা চলে। নদীগুলো সব মরে যাচ্ছে, মৃতপ্রায়। এর অন্যতম কারণ মানুষ সৃষ্ট বাধা, মানুষ এগুলো দখল করছে। নদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরও খননের কথা বলছে। আর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে খননের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ঝিনাইদহ জেলার অধিকাংশ নদী আজ দখল এবং দূষণে জর্জরিত। নদীগুলো অধিকাংশ মৃতপ্রায় এবং আমরা সরেজমিনে যে পরিদর্শনে দেখেছি অধিকাংশ নদী আজ কৃষি জমিতে পরিণত। কিন্তু দখল এবং দূষণ রোধকল্পে আমরা জরুরি ব্যবস্থা নিচ্ছি এবং এই প্রক্রিয়াটা আমরা চলমান রেখেছি। এগুলো অন্তর্ভুক্ত করে আমরা ডাক পাঠিয়েছি। সেখান থেকে আমাদের একনেকে পাশের অপেক্ষায় আছে। খাল খনন প্রকল্পের ফেজ 2 পাস হয়। পাস হইলে এই নদীগুলা পুনর্খনন করে আবার পুনর্জীবিত করা সম্ভব হইবে। নদীগুলো খনন করলে মৎস্য সম্পদ বাড়ার পাশাপাশি স্বল্প ব্যয়ে আবারও নৌবাণিজ্য শুরু সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাব্য সংকটে পড়েছে পার্বত্য জেলা বান্দরবানের নদী শঙ্খ। নৌ চলাচল বিঘ্নিত হওয়ার পাশাপাশি হুমকির মুখে এই নদীর ওপর নির্ভরশীল পাহাড়ি জনপদের জীবন ও জীবিকা। একসময়ের তীব্র খরস্রোতায় নদীটি খননের দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রকল্পের মাধ্যমে দ্রুত খননের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বান্দরবানের থানচির দুর্গম মদক এলাকার পাহাড় থেকে জন্ম শঙ্খ বা সাঙ্গু নদীর। জেলার প্রধান জনগোষ্ঠী মারমারা নিজস্ব ভাষায় এই নদীকে রিগ্রাই খিয়াং অর্থাৎ স্বচ্ছ নদী নামে আদিকাল থেকে ডেকে আসছেন। পাহাড়ের অসংখ্য ঝর্ণা ও ছড়ার পানি গিয়ে মিশেছে এই নদীতে। শঙ্খ নদীকে ঘিরে গড়ে উঠেছে বিস্তীর্ণ পাহাড়ি জনপদ।
কিন্তু দিন দিন নদীর দুই পাড়ের পাহাড় ও বনাঞ্চল উজাড় হওয়ায় তলদেশ ভরাট হয়ে শুকনো মৌসুমে নদীটি পরিণত হয় খালে। ফলে নদীকে ঘিরে গড়ে ওঠা মানুষের জীবন জীবিকায় দেখা দিয়েছে অনিশ্চয়তা। আবার নাব্য সংকটে 2-1 দিনের বৃষ্টিতেই নদীটি প্লাবিত করে রোমা, থানচি ও রোয়াংছড়ির অনেক এলাকা। আমাদের পানি কম থাকার কারণে আমাদের বাসগুলো আনতে আমাদের কষ্ট হয়, মালপত্র আনি খুব কষ্ট হচ্ছে, কারণ পানি খুব হাতের নিচে, যেখানে সেখানে বেজে যায়, খুব কষ্ট হচ্ছে। এই অবস্থায় দ্রুতই প্রকল্পের মাধ্যমে নদী খনন করা হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। মাতামুহুরী নদী অববাহিকায় তীর সংরক্ষণ, ড্রেজিং এবং পরিবেশ ও বাস্তুসংস্থানগত উন্নয়ন সহ সমন্বিত টেকসই নদী ব্যবস্থাপনা শীর্ষক একটা প্রকল্প। এটা অলরেডি মন্ত্রণালয়ে সেটার একটা যাত্রা সভা অনুষ্ঠিত হয়েছে। শঙ্খ নদীকে ঘিরে জেলার ভিন্ন ভাষাভাষী 13টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পাহাড়ি মানুষের জীবন জড়িত। এজন্য দ্রুত নদীটির প্রাণ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গোপালগঞ্জে দুর্বৃত্তদের বোমা হামলায় বাবা ছেলে গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার রাত 9টার দিকে সদর উপজেলার ঘোষেরচর উত্তরপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। তবে এখনও এই বিষয়ে কোনো মামলা হয়নি। আহতরা হলেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী মাসুদ শেখ এবং তার 4 বছরের ছেলে আব্দুল্লাহ শেখ। পুলিশ জানায়, গতরাতে ছেলেকে নিয়ে জেলা শহর থেকে বাড়ি পৌঁছানোর পর দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে বোমা ছোড়ে। এতে আহত হন 2 জন। তাদের গোপালগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেলে পাঠানো হয়। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে সিআইডি। আমরা সকলে আমরা চেষ্টা করতেছি বিষয়টা আসলে কেন কিভাবে ঘটলো। তবে আমরা এখনো পর্যন্ত এটা মানে যেভাবে যারা এই ঘটনা ঘটাইছে এরকম কোনো আমরা সুনির্দিষ্ট তথ্য পাইনি। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।